সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলকে স্বাগত জানাচ্ছি আমার ঘরে আমার স্কুলে নবম দশম শ্রেণীর রসায়ন বিষয়ের ষষ্ঠ অধ্যায় মোলের ধারণা ও রাসায়নিক গণনার উপর দ্বিতীয় ক্লাসে আমি এস.এম. আব্দুল্লাহ আল ফাতিন। আজকের ক্লাসের শুরুতে আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব যে প্রথম ক্লাসে আমরা কি কি বিষয় শিখেছিলাম। প্রথমে আমরা জেনেছিলাম গ্যাসের মোলার আয়তন, এরপর আমরা আলোচনা করেছি মোল এবং আণবিক সংকেত নিয়ে, এবং সর্বশেষ আমরা জেনেছি মোলার দ্রবণ সম্পর্কে। আজকে দ্বিতীয় ক্লাস থেকে আমরা যা যা শিখতে পারবো, চলো সেগুলো একটু দেখে নিই। আজকের ক্লাস থেকে আমরা যা শিখতে পারবো তা হচ্ছে প্রদত্ত তথ্য ও উপাত্ত ব্যবহার করে কিভাবে যৌগে বিভিন্ন মৌলের শতকরা সংযুতি নির্ণয় করা যায়, এবং আজকের ক্লাস থেকে আমরা আরও যা শিখতে পারবো তা হচ্ছে শতকরা সংযুতি ব্যবহার করে কিভাবে স্থূল সংকেত ও আণবিক সংকেত বের করা যায়। আমাদের আজকের আলোচনার প্রথম যে বিষয়বস্তু সেটি হচ্ছে কোনো যৌগে মৌলের শতকরা সংযুতি নির্ণয়। এখন এই শতকরা সংযুতিকে আমরা ইংরেজিতে জানি পার্সেন্টেজ কম্পোজিশন নামে। আমি সবসময় বলি যে আমরা যখনই যেই নতুন বিষয় শিখব আমরা তার ইংরেজি নামটা কিন্তু জেনে রাখবো। শতকরা সংযুতিকে আমরা বলছি পার্সেন্টেজ কম্পোজিশন। আমরা এই বিষয়টিকে খুবই সহজভাবে বোঝার চেষ্টা করব। ধরো আমার কাছে একটি বিকারে সোডিয়াম ক্লোরাইড আছে। আমরা সবাই জানি সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণ এটি কঠিন পদার্থ। এখন এই কঠিন পদার্থের মোট 100 গ্রাম পরিমাণ আমার কাছে আছে। এখন আমি যদি জানি যে এই 100 গ্রাম সোডিয়াম ক্লোরাইডের মধ্যে আমি ধরলাম সোডিয়াম আছে 10 গ্রাম এবং ক্লোরিন আছে 90 গ্রাম, তাহলে আমরা যদি এভাবে প্রশ্ন করি তোমাদেরকে যে বলো তো এই সোডিয়াম ক্লোরাইডে সোডিয়ামের শতকরা পরিমাণ কত, তোমরা খুব সহজেই কিন্তু বলে দিবে যে এই 100 গ্রাম সোডিয়াম ক্লোরাইডে যেহেতু সোডিয়াম আছে 10 গ্রাম, অর্থাৎ সোডিয়ামের পরিমাণ এই টোটাল সোডিয়াম ক্লোরাইডে কত, 10%। আবার আমি যদি একইভাবে তোমাদের কাছে ক্লোরিনের শতকরা পরিমাণ জানতে চাই, তোমরা কিন্তু খুব সহজেই বলে দিবে যে এই সম্পূর্ণ সোডিয়াম ক্লোরাইডে আমার ক্লোরিনের পরিমাণ কত, 90%। কারণ কি সম্পূর্ণটার মধ্যে আমার আছে কি 90 গ্রাম, 100 গ্রামের মধ্যে ছিল 90 গ্রাম। খুব সহজেই আমরা কিন্তু পার্সেন্টেজটা বলে দিচ্ছি 90%। তাহলে এই যে কোনো একটি যৌগে 100 গ্রামের মধ্যে ওই যৌগের যে ভিন্ন ভিন্ন উপাদান বা যে মৌলগুলো থাকে তারা কি পরিমাণে থাকে, সেই পরিমাণটাকেই ওই যৌগে ওই মৌলের শতকরা সংযুতি বলে। আমি কি বললাম আর একটু ভালোভাবে যদি আমরা সংজ্ঞায়নটা করতে চাই তাহলে আমরা বলতে পারি যে কোনো যৌগের 100 গ্রামের মধ্যে ওই যৌগের যে ভিন্ন ভিন্ন উপাদান মৌলগুলো থাকে তারা যে পরিমাণে থাকবে তাদেরকেই আমরা কি বলছি, ওই যৌগে ওই নির্দিষ্ট মৌলের শতকরা সংযুতি। যেমন আমরা এখানে যদি উদাহরণটা দেখি আরেকবার বলি যে সোডিয়াম ক্লোরাইড কি ছিল, 100 গ্রাম ছিল। সেই 100 গ্রাম সোডিয়াম ক্লোরাইডের মধ্যে যেহেতু আমার সোডিয়াম ছিল 10 গ্রাম, তাই আমি বলছি যে এই সোডিয়াম ক্লোরাইড যৌগে সোডিয়ামের শতকরা সংযুতি হচ্ছে 10%। সুতরাং আমরা কিন্তু বলতে পারছি যে কোনো যৌগে 100 গ্রামের মধ্যে ভিন্ন ভিন্ন যে উপাদান মৌলগুলো আছে তারা যত গ্রাম থাকে সেই পরিমাণটাকেই কি ওই যৌগে ওই মৌলের শতকরা সংযুতি বলে। আমরা একটি সহজ সমাধানের মাধ্যমে এই বিষয়টি কিন্তু খুব পরিষ্কারভাবে বুঝতে পারবো, এবং আমরা মনে রাখবো যে এই শতকরা সংযুতি জানার জন্য কিন্তু আমার কি লাগবে, অবশ্যই একটি যৌগ থাকতে হবে। আমি যদি যৌগকে চিনি তাহলে যৌগের আণবিক ভরও বের করতে পারবো। অর্থাৎ আমাকে যৌগের আণবিক সংকেত জানতে হবে এবং আণবিক সংকেত থেকে আণবিক ভর বের করতে হবে। এবং আমরা একটা জিনিস মনে রাখবো যে এই শতকরা সংযুতি, আমি কিন্তু শুরুতেই বলেছি কি আমার বিষয়ের নাম কি ছিল, যে যৌগে মৌলের শতকরা সংযুতি। অর্থাৎ আমি যদি কোনো একটি যৌগে কোনো মৌলের শতকরা সংযুতি বের করতে চাই তাহলে কি করতে হবে, আমাকে ওই যৌগটিকে চিনতে হবে। কিভাবে? আণবিক সংকেতের মাধ্যমে। আমি যদি আণবিক সংকেত জানি তাহলে কিন্তু খুব সহজেই ওই যৌগে তার যে ভিন্ন ভিন্ন উপাদান মৌলগুলো আছে তারা কি পরিমাণে আছে বা তাদের শতকরা সংযুক্তি যেটা নিয়ে আমি কথা বলছি সেটা কিন্তু বের করতে পারবো। চলো আমরা একটি উদাহরণ দেখে বিষয়টি আরো পরিষ্কার হয়ে নিই। ধরলাম আমার কাছে আছে হাইড্রোজেন ক্লোরাইড। আমরা কিন্তু সবাই জানি যে হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1 এবং ক্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে 35.5। তাহলে আমার কাছে যে যৌগটি দেয়া আছে তার আণবিক ভর কত হবে বলো তো? খুবই সহজ, 36.5। আচ্ছা, এখন এই যে আমি যে আণবিক ভরটা জানি, আমরা কিন্তু গত ক্লাসেই আলোচনা করে এসেছি যে আণবিক ভরকে যদি আমরা গ্রামে প্রকাশ করি তাহলে কি পাই বলো তো? মোল। তাহলে আমি কি বলতে পারি এই যে 36.5 যে আণবিক ভর,
এটাকে আমি গ্রামে যদি প্রকাশ করে দেই, অর্থাৎ 36.5 গ্রাম হাইড্রোজেন ক্লোরাইড মানে কি 1 মোল হাইড্রোজেন ক্লোরাইড। তাহলে কি আমি বলতে পারি এই যে আমার টোটাল যে 36.5 গ্রাম হাইড্রোজেন ক্লোরাইড যেটা আমি বের করলাম, এই টোটাল 36.5 গ্রামের মধ্যে হাইড্রোজেন আছে কি 1 গ্রাম। তাহলে একটু বুদ্ধি করে বলো তো ক্লোরিন কতটুকু থাকবে? 35.5 গ্রাম। তাহলে আমি বুঝতে পারছি যে 1 মোল বা 36.5 গ্রাম হাইড্রোজেন ক্লোরাইডে হাইড্রোজেন আছে 1 গ্রাম। তাহলে ঐকিক নিয়মে বলো তো 1 গ্রাম হাইড্রোজেন ক্লোরাইডে হাইড্রোজেন থাকবে কতটুকু? 1/36.5 গ্রাম হাইড্রোজেন। তাহলে আমার শতকরা সংযুতির শর্ত কি ছিল? যে যৌগের 100 গ্রামে কোনো একটি মৌল যত গ্রাম থাকে। তাহলে এই যৌগের 100 গ্রাম যদি আমি নেই, তাহলে তো আমি খুব সহজেই বের করে ফেলতে পারবো ঐকিক নিয়ম। 100 গ্রাম হাইড্রোজেন ক্লোরাইডে হাইড্রোজেন আছে 100/36.5 গ্রাম। আমি যদি এটি সমাধান করে ফেলি তাহলে কি পাচ্ছি? 2.74 গ্রাম হাইড্রোজেন। সুতরাং আমি কি বলতে পারি যে আমার টোটাল 100 গ্রাম হাইড্রোজেন ক্লোরাইডের মধ্যে, মানে এই 100 গ্রাম টাকার হাইড্রোজেন ক্লোরাইড যৌগের, তার মধ্যে শুধুমাত্র আমার একটি নির্দিষ্ট মৌল হাইড্রোজেন থাকবে কতটুকু? 2.74 গ্রাম। সুতরাং আমি বলতে পারি যে এই যে হাইড্রোজেন ক্লোরাইড যৌগে হাইড্রোজেন মৌলটির শতকরা সংযুতি 2.74%। তাহলে একটু বুদ্ধি করে বলো তো এই যৌগে আর একটি মাত্র উপাদান আছে, সেটিকে ক্লোরিন। তাহলে ক্লোরিনের শতকরা সংযুতি কত হবে? খুবই সহজেই তো কিন্তু তোমরা অনুমান করতে পারছো, কারণ এই যৌগে আমি বলেই দিলাম কি আর একটি মাত্র উপাদান আছে। সুতরাং এই 100 গ্রামের মধ্যে হাইড্রোজেন যদি থাকে 2.74%, তাহলে আমি যদি 100 থেকে এই 2.74টা বিয়োগ দেই তাহলে কার পরিমাণ পেয়ে যাব? কার শতকরা সংযুক্তি পেয়ে যাব? ক্লোরিনের। কারণ আমরা দেখেছি যে 100 গ্রাম হাইড্রোজেন ক্লোরাইডে হাইড্রোজেন ছিল 2.74 গ্রাম। তাহলে বাকি যেই পরিমাণটুকু আছে সেটিকে ক্লোরিন। তাহলে ক্লোরিনের পরিমাণ কত হবে? 97.26 গ্রাম। তাহলে আমি কিন্তু বলতে পারছি যে 100 গ্রাম হাইড্রোজেন ক্লোরাইডে আমার ক্লোরিনের পরিমাণ কি 97.26 গ্রাম। অর্থাৎ ক্লোরিনের শতকরা সংযুক্তি কত? 97.26%। আমরা কিন্তু খুব সহজেই এটি বের করে ফেলতে পারলাম। কিন্তু এখানে দুইটি মৌল নিয়ে একটি যৌগ গঠিত হয়েছিল, তাই আমি একজনের শতকরা সংযুতি বের করার সাথে সাথেই কিন্তু বলে দিয়েছিলাম যে বাকিটা কি ক্লোরিনের শতকরা সংযুতি। এখন উপাদান যদি 2 এর বেশি হতো তাহলে কিন্তু আমি যে কোনো একটি উপাদানের শতকরা সংযুতি বের করে এভাবে কিন্তু বিয়োগ দিয়ে বাকি দুটোর জন্য শতকরা সংযুতির পরিমাণ বের করতে পারতাম না। এখন আমরা যেটা করব যে যদি 2 এর অধিক হয় তাহলে আমরা এই ঐকিক নিয়ম ছাড়া কি এমন কোনো সূত্র বা এমন কোনো ফর্মুলা ব্যবহার করতে পারি কিনা যাতে আমরা খুব স্বল্প সময়ে খুব সুন্দর করে এই ধরনের সমস্যা সমাধান করতে পারি, সেটি আমরা এবার দেখার চেষ্টা করব। আমরা এবার শতকরা সংযুতি বের করার একটি সূত্র শিখব, যেই সূত্র দিয়ে আমরা একটু আগে যে অঙ্কটি করেছিলাম সেটিও চাইলে সমাধান করতে পারি, এবং আমরা যদি দেখি যে কোনো যৌগে 2 এর অধিক বা আরো বেশি মৌল থাকে তাহলে সেই ধরনের সমস্যাও কিন্তু সমাধান করতে পারবো। আমরা একটু সূত্রটা দেখে ফেলি। সেটি হচ্ছে কোনো যৌগে একটি মৌলের শতকরা সংযুতি সমান, আমরা দেখতে পাচ্ছি উপরে একটা ভগ্নাংশের উপরে আছে মৌলের পারমাণবিক ভর গুণন পরমাণুর সংখ্যা গুণন 100, এর নিচে আমরা রেখেছি যৌগের আণবিক ভর। এটি করলেই কিন্তু আমরা যে পার্সেন্টেজ কম্পোজিশন বা শতকরা সংযুতি পেয়ে যাব। আমরা কিন্তু ইতোমধ্যে যে গাণিতিক সমস্যার সমাধান করে এসেছি সেখানে কিন্তু আমরা এই সূত্রেরই প্রয়োগ করেছি। যেমন আমরা যদি একটু পিছনের দিকে ফিরে যাই, আগের অঙ্কের এই অংশটুকু শুধু দেখি যে অনেকটা এরকম ছিল। তো উপরে আছে 1 × 100 ডিভাইড বাই কি 36.5, মানে 100 ডিভাইড বাই 36.5। এটা করে আমরা কিন্তু হাইড্রোজেনের শতকরা সংযুতি পেয়ে গিয়েছিলাম 2.74%। তাহলে একটু বুদ্ধি করে দেখো তো যে মৌলের পারমাণবিক ভর মানে হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? 1। আমি 1 লিখলাম। এরপরে পরমাণুর সংখ্যা, হাইড্রোজেন ক্লোরাইডে হাইড্রোজেন কয়টি ছিল? একটি, তার জন্য 1, এবং সূত্রের 100 সেটি আমি লিখে ফেললাম। এবং যৌগের আণবিক ভর, হাইড্রোজেন ক্লোরাইড যৌগের আণবিক ভর কত ছিল? 36.5, আমি লিখে ফেললাম। তাহলে আসলে কি দাঁড়াচ্ছে? 100 ডিভাইড বাই 36.5, এবং আমার মান কি আসছে? 2.74। অর্থাৎ আমার আগের অঙ্কে আমরা না জেনে কিন্তু ইতিমধ্যে এই সূত্র আমরা অনুসরণ করেছি। আবার আমরা কিন্তু চাইলে আগের অঙ্কে আমরা কি যেভাবে ঐকিক নিয়ম করেছি আণবিক সংকেত থেকে আণবিক ভর বের করে আমরা কি তুলনা করে ঐকিক নিয়মের মাধ্যমে বের করেছি, সেভাবেও কিন্তু আমরা করতে পারি। যেভাবে আমাদের সহজ হয় আমরা সেভাবেই চেষ্টা করব।
তো আমরা একটু ভালোভাবে অনুশীলন নিশ্চিত করতে শুধুমাত্র এই সূত্র দিয়েই একটি অঙ্ক সমাধানের চেষ্টা করব। আমরা দেখব যে অ্যালুমিনিয়াম সালফেটে যে ভিন্ন ভিন্ন মৌলগুলো আছে তাদের শতকরা সংযুতি বের করতে হবে। তাহলে এই ধরনের প্রশ্ন যদি আমাকে করে, আমি শুরুতে কি করে নিব, আমি আণবিক ভর বের করে নিলাম যার মান আসছে 342। এখন আমাকে যদি বলে অ্যালুমিনিয়ামের শতকরা সংযুতি বের করতে, তাহলে আমি কি করব, আমার সূত্র তো আমার জানা আছে, আমি শুরুতে কি বসাবো, পারমাণবিক ভর। তাহলে অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর কত, 27। এই যৌগে অ্যালুমিনিয়াম পরমাণু আছে কয়টি, 2টি, তার জন্য আমি 2 দিয়ে গুণ দিলাম। আমার সূত্রে কি আছে, সূত্রে আছে 100, সেটার জন্য আমি 100 দিয়ে দিচ্ছি, এরপরে পার্সেন্টেজ চিহ্ন বসিয়ে দিলাম, এবং এই ভগ্নাংশের নিচে আমি কাকে রাখবো, যৌগের আণবিক ভর। এই অ্যালুমিনিয়াম সালফেটের আণবিক ভর কত পেয়েছি, 342। তাহলে আমি যদি এখন সবগুলো মান পেয়ে গিয়েছি, আমি যদি এটি হিসাব নিকাশ করি, তাহলে কিন্তু শতকরা সংযুতির মান পেয়ে যাব 15.78%। খুব সহজ, তাই না? আমরা একইভাবে এই অ্যালুমিনিয়াম সালফেট যৌগে বাকি যে দুটো যৌগ আছে সেই দুটো যৌগেরও কিন্তু শতকরা সংযুতি বের করে ফেলতে পারবো। তো সালফারের বেলায় আমরা কি করব, আমরা দেখতে পাচ্ছি সালফারের পারমাণবিক ভর কত, 32, লিখে ফেললাম। এখন এই যে ব্র্যাকেট অংশের ডান পাশের নিচে ছোট করে যে সংখ্যাটি আছে সেটি কিন্তু কি গুণ হয়ে যায়, অর্থাৎ তাহলে সালফার টোটাল কয়টি থাকবে, 3টি। তাহলে সালফার পরমাণুর সংখ্যা আমি লিখেছি 3, সূত্রের 100 বসিয়ে দিলাম, নিচে কি আণবিক ভর শুরুতেই বের করে রেখেছি 342, সুতরাং আমি পেয়ে যাচ্ছি শতকরা সংযুতির পরিমাণ 28.07%। কার, সালফারের। সর্বশেষ আমরা অক্সিজেন পরমাণু নিয়ে যদি একটু চিন্তা করি, তাহলে অক্সিজেনের পারমাণবিক ভর আমরা সবাই জানি 16, আমি সেই 16 বসিয়ে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে অক্সিজেন কয়টি ছিল, ব্র্যাকেটের ভিতরেই ছিল 4টি। আমি বলেছি বাইরে যে সংখ্যাটি থাকবে, বাইরে নিচের দিকে ছোট করে যে সংখ্যাটি আছে সেটি কিন্তু গুণ হয়ে যাবে, তাহলে 3 4 কত হয়, 12। তাহলে অক্সিজেনের পরমাণুর সর্বমোট সংখ্যা কত হবে, 12টি। আমি সেই 12 এখানে বসিয়ে দিচ্ছি, সূত্রের 100 বসিয়ে দিচ্ছি, এবং ভগ্নাংশের যে হরে আমরা কাকে বসাবো, আণবিক ভর, সেটি কত, 342। সুতরাং আমি যদি এই ক্যালকুলেশনটা করে ফেলি, তাহলেই কিন্তু অক্সিজেনের শতকরা সংযুতি পেয়ে যাচ্ছি 56.14%। এভাবে খুব সহজেই আমরা যে কোনো যৌগে মৌলের শতকরা সংযুতি বের করতে পারবো। আমরা এই পর্যায়ে আলোচনা করব শতকরা সংযুতি এবং স্থূল সংকেত নিয়ে। আমরা শতকরা সংযুতি সম্পর্কে তো জানলাম, এখন এই স্থূল সংকেত কি? স্থূল সংকেত হচ্ছে কোনো একটি অণুতে বিভিন্ন মৌলের পরমাণু সংখ্যার যেই অনুপাতে থাকে, সেই অনুপাত দিয়ে যেই সংকেতকে আমরা প্রকাশ করি তাকেই আমরা বলি স্থূল সংকেত। অর্থাৎ কোনো অণুতে বিভিন্ন মৌলের পরমাণু সংখ্যার অনুপাত বোঝানোর জন্যই আমরা স্থূল সংকেত ব্যবহার করি। আমরা যদি একটু উদাহরণ দিই, বিষয়টি সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে। আমরা যদি হাইড্রোজেন পারঅক্সাইডের কথা চিন্তা করি, তাহলে দেখব এই হাইড্রোজেন পারঅক্সাইডের একটি অণুতে 2টি হাইড্রোজেন পরমাণু এবং 2টি অক্সিজেন পরমাণু আছে। তাহলে আমরা কি এই পরমাণু সংখ্যার অনুপাত করতে পারবো? খুবই সহজ, 2:2, মানে কি 1:1। তাহলে এই পরমাণু সংখ্যার যে অনুপাতটা পেলাম, মানে 1:1, এই অনুপাত দিয়ে যদি আমরা সংকেতকে প্রকাশ করি, তাহলে আমরা কি পাবো, হাইড্রোজেন পারঅক্সাইডের জন্য ছিল H2O2। এখন পরমাণু সংখ্যার অনুপাত দিয়ে যদি সংকেতটা প্রকাশ করি, তাহলে কি হয়, H1O1। মানে এই 1 তো আর লিখতে হয় না, তো আমরা কি বলতে পারি, এই 1 দিয়ে তো আমরা আসলে সংকেত প্রকাশ করি না, তাহলে আমরা কিভাবে লিখব, HO। তাহলে এই যে সংকেতটা পেলাম, এটাই হচ্ছে স্থূল সংকেত। এবার আমরা দেখব যে এই যে শতকরা সংযুতি এবং স্থূল সংকেত, আমাদের যে বিষয়টির শিরোনাম, এটি কেন বলছি? আমরা শতকরা সংযুতি যদি জানি, তাহলে খুব সহজেই যে কোনো যৌগের জন্য আমরা কি তার স্থূল সংকেতটা কিন্তু বের করতে পারবো। তো সেই কাজটি করার জন্য আমরা একই সাথে 4টি ধাপ অনুসরণ করব, এবং এই 4টি ধাপ পর্যায়ক্রমে যে অনুসরণ করব, আমরা এই ধাপগুলো একটি গাণিতিক সমস্যার সাহায্যে বোঝার চেষ্টা করব। তাহলে আমার ধাপগুলোও মনে থাকবে, আবার একটি সমস্যার সমাধানও কিন্তু হয়ে যাবে। তো চলো আমরা একটু সমস্যাটা দেখি। আমার কাছে যে কোনো একটি যৌগের বিভিন্ন মৌলের শতকরা সংযুতি দেওয়া আছে, যেমন হাইড্রোজেনের জন্য, সালফারের জন্য এবং অক্সিজেনের জন্য ভিন্ন ভিন্ন শতকরা সংযুতির পরিমাণ দেয়া আছে। তো শতকরা সংযুতি থেকে যখন আমি স্থূল সংকেত বের করতে যাব, তখন আমার প্রথম কাজ হবে এই শতকরা সংযুতির যে পরিমাণগুলো আছে তাদেরকে পারমাণবিক ভর দিয়ে ভাগ করা। কিভাবে? যার যার শতকরা সংযুক্তি তার তার পারমাণবিক ভর দিয়ে ভাগ করে দাও। যেমন হাইড্রোজেনের জন্য শতকরা সংযুতি দেওয়া আছে 2.04%, হাইড্রোজেনের পারমাণবিক ভর কত, 1।
তাহলে 2.04 কে যদি আমি 1 দ্বারা ভাগ করি তাহলে কি পাবো, ভাগফল পাই 2.04। একইভাবে আমরা সালফারের যেই শতকরা সংযুতি দেওয়া আছে 32.65 তাকে আমরা ভাগ দিচ্ছি সালফারেরই পারমাণবিক ভর 32 দিয়ে, তাহলে আমি ভাগ করে ফেলছি, পেয়ে যাচ্ছি 1.02। সর্বশেষ শতকরা সংযুতি দেওয়া আছে অক্সিজেনের 65.30%। এই যে শতকরা সংযুতির যে পরিমাণটা, এই পরিমাণকে আমি ভাগ দিব কি বলেছি, পারমাণবিক ভর দ্বারা। অক্সিজেনের পারমাণবিক ভর কত, 16, তাহলে আমি ভাগফল পেয়ে যাচ্ছি 4.08। আমার কিন্তু প্রথম ধাপ শেষ। আমরা কিন্তু মনে রাখবো ধাপ 1 কি বলেছি, যে শতকরা সংযুতির যে পরিমাণ দেয়া থাকবে ভিন্ন ভিন্ন মৌলের জন্য শতকরা সংযুতির পরিমাণকে ওই সকল মৌলের পারমাণবিক ভর দিয়ে ভাগ করব। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার ধাপ 2 এ চলে যাই। ধাপ 2 এ গিয়ে আমরা কি করব, এই যে ভাগফলগুলো আছে এই ভাগফলগুলো নিয়ে আমরা একটু ভালোভাবে চিন্তা করব। দেখো তো এই ভাগফলগুলোর মধ্যে কোনটি সর্বনিম্ন? তিনটি ভাগফলের মধ্যে সর্বনিম্ন মান হচ্ছে 1.02। তো ভাগফল তিনটি হোক দুইটি হোক যে কয়টি হোক না কেন, মানে একের অধিক অবশ্যই হবে, যে কয়টি হোক না কেন সর্বনিম্ন যে মান থাকবে সেই মান দিয়ে আমি প্রত্যেকটি ভাগফলকে ভাগ করব। তাহলে ধাপ 2 এর কাজ কি, ধাপ 1 এ আমি যে ভাগফলগুলো পাচ্ছি সেই ভাগফলগুলোর মধ্যে সর্বনিম্ন যে ভাগফল সেই ভাগফল দিয়ে প্রত্যেকটাকে ভাগ করব। আসো আমরা একটু দেখি 2.04, 1.02, 4.08 এই তিনটি ভাগফলের মধ্যে সর্বনিম্ন মান কার, 1.02। তাহলে এই 1.02 দিয়ে আমি বলেছি এই তিনটা ভাগফলকে ভাগ করব। তাহলে 1.02 দিয়ে যদি আমি 2.04 কে ভাগ করি তাহলে পাচ্ছি 2, 1.02 কে 1.02 এর সাথে ভাগ করলে পাচ্ছি 1, এবং 4.08 কে যদি আমি 1.02 দিয়ে ভাগ করি তাহলে পাচ্ছি হচ্ছে 4। এই যে ভাগফলগুলো পেলাম এই ভাগফলগুলো আমি কিন্তু পূর্ণ সংখ্যায় পেয়েছি। তো যদি আমি পূর্ণ সংখ্যা না পেতাম তাহলে কি করতাম, একটি সাধারণ সংখ্যা দিয়ে প্রত্যেকটি ভাগফলকে কিন্তু গুণ করে দিতাম যেন পূর্ণ সংখ্যায় আমি তাদেরকে রূপান্তর করতে পারি। সেদিকে যাচ্ছি না, যেহেতু আমরা এখানে সব কি পেয়ে গেছি, পূর্ণ সংখ্যা পেয়ে গেছি। তাহলে এই যে পূর্ণ সংখ্যা পেলাম, হাইড্রোজেনের জন্য আমি ফাইনালি কি পেলাম 2, সালফারের জন্য পেলাম 1, অক্সিজেনের জন্য পেলাম 4। এবার আমরা ধাপ 3 এ চলে যাব। ধাপ 3 এ গিয়ে কি করব, এই যে মানগুলো পেয়েছি, যে পূর্ণ সংখ্যাগুলো পেয়েছি, এই পূর্ণ সংখ্যাগুলোকে আমরা যার যার মৌলের প্রতীকের ডান পাশে নিচে ছোট করে সংকেত যেভাবে লিখি ওইভাবে লিখব। তাহলে হাইড্রোজেনের পাশে কত বসাবো, ডান পাশে ছোট হরফে 2, সালফারের পাশে 1 এবং অক্সিজেনের পাশে 4। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ধাপ 4 এ গিয়ে আমরা কি করব, আমরা দেখব এই যে 1 কিন্তু আমরা সংকেত লেখা কিন্তু শিখেছি, এই 1 কিন্তু লিখতে হয় না। তাহলে আমরা পাই H2SO4। এই যে 4টি ধাপ, এই 4টি ধাপ শেষে আমরা বুঝতে পারছি যেই জিনিসটি পাচ্ছি একেই আমরা বলছি স্থূল সংকেত। নিশ্চয়ই তোমাদের এই স্থূল সংকেতটা দেখেই একটি অ্যাসিডের কথা মনে পড়ছে। ঠিক ধরেছো, এই অ্যাসিডের নাম হচ্ছে আমাদের সবার পরিচিত সালফিউরিক অ্যাসিড। সুতরাং আমি একটু 4টি ধাপ আরেকবার বলে যাই। প্রথমে আমরা কি করেছি, যে শতকরা সংযুতির মান ছিল সেই শতকরা সংযুতির মানগুলোকে কি করেছি, ওই সংশ্লিষ্ট মৌলের পারমাণবিক ভর দিয়ে ভাগ করেছি। যে ভাগফলগুলো পেয়েছি সেই ভাগফলগুলো নিয়ে আমি ধাপ 2 এ কি করেছি, ধাপ 2 এ সর্বনিম্ন যে ভাগফল ছিল সেই ভাগফল দিয়ে প্রত্যেকটি ভাগফলকে আবার ভাগ করেছি এবং আমরা একটি পূর্ণ সংখ্যা পেয়েছি। ধাপ 3 এ গিয়ে ওই পূর্ণ সংখ্যাগুলোকে আমরা কি করেছি, যার যার মৌলের প্রতীকের পাশে বসিয়েছি এবং ধাপ 4 এ আমরা দেখেছি যে যদি 1 হয় কোনো পূর্ণ সংখ্যার মান তাহলে মৌলের প্রতীকের পাশে সেই 1 এই সংখ্যাটি আর লেখার প্রয়োজন নাই। সুতরাং আমরা এভাবে 4টি ধাপ অনুসরণ করে কিন্তু কি শতকরা সংযুতি থেকে স্থূল সংকেত বের করে ফেললাম। এই পর্যায়ে আমরা আলোচনা করব শতকরা সংযুতি থেকে যৌগের আণবিক সংকেত নির্ণয়। তো এটি বোঝার জন্য আমরা একটু ক্লাসের শুরুর দিকে যে স্থূল সংকেত নিয়ে আলোচনা করেছিলাম সেখানে একটু চলে যাই। আমরা দেখেছিলাম হাইড্রোজেন পারঅক্সাইডের আণবিক সংকেত H2O2 এবং স্থূল সংকেত ছিল HO। এদের মধ্যে যদি আমরা একটি সম্পর্ক স্থাপন করতে চাই, মাঝখানে যদি সমান চিহ্ন দেই তাহলে আমাকে এখানে কি দিতে হবে, যে ব্র্যাকেট দিলাম, তার পাশে ছোট হরফে আমি 2 দিয়েছি। কেন, এখান থেকে কিন্তু আমি বলতে পারছি যে হাইড্রোজেন এর পরমাণুর সংখ্যা 2টি, অক্সিজেনের পরমাণু সংখ্যা হচ্ছে 2টি। কারণ কি আমরা এই যে এভাবে যে 2 লিখি এটা কিন্তু কি
গুণ হয়ে যায়, পরমাণুর সংখ্যার সাথে কিন্তু গুণ হয়ে যায়। আমরা শতকরা সংযুতির সময় যে অঙ্কটি দেখেছিলাম অ্যালুমিনিয়াম সালফেট, আমরা সালফেট যৌগমূলকে এই সালফারের যে একটি পরমাণু এই একের সাথে 3 গুণ দিয়ে বলেছিলাম কি সালফারের সর্বমোট পরমাণু কয়টি, 3টি। আবার অক্সিজেন যে এখানে আছে 4টি, এই 4-এর সাথে কিন্তু 3 গুণ দিয়েও আবার কি করেছিলাম, বলেছিলাম যে এই যৌগে সর্বমোট অক্সিজেন পরমাণু আছে 12টি। একইভাবে আমি যদি এখানে 2 বসিয়ে দেই তাহলে আমি বলতে পারবো কি হাইড্রোজেন পরমাণু আছে 2টি, আবার অক্সিজেন পরমাণুও আছে 2টি। অর্থাৎ আমি এখানে 2 বসালেই এই স্থূল সংকেতের সাথে যদি আমি 2 গুণ দিয়ে দিই তাহলে আমি কি পেয়ে যাচ্ছি, আমি পেয়ে যাচ্ছি আণবিক সংকেত। তাহলে আমরা সম্পর্কটা যদি বলি তাহলে অনেকটা এরকম যে আণবিক সংকেত সমান স্থূল সংকেত গুণন n। এখন আমরা যদি আণবিক ভর এবং স্থূল সংকেতের ভর জানি তাহলে কিন্তু এই n এর মানটা পেয়ে যাব। যেমন আমি যদি হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে উদাহরণ দেই, হাইড্রোজেন পারঅক্সাইড এই আণবিক সংকেত তো আমি জানি, তাহলে আমি n এর মান কিভাবে বের করব? আণবিক সংকেত থেকে আমি আণবিক ভর লিখে ফেলি 34, আবার স্থূল সংকেতের ভর কত পাই 17, তাহলে আমি কি পাচ্ছি 34 = 17 × n, এর মানে n এর মান কি পেয়ে যাচ্ছি 2। তাহলে যে শুদ্ধি পরীক্ষা কিন্তু হয়ে গেল, আমি যে আগে 2 লিখেছিলাম সেই 2টাই কিন্তু n এর মান ক্যালকুলেট করে কিন্তু আমি সেই 2ই পাচ্ছি। তাহলে আমরা বুঝতে পারছি যে আণবিক সংকেত = স্থূল সংকেত গুণন n, এই সূত্রটি সঠিক আছে। শিরোনাম কি ছিল, যে যৌগের শতকরা সংযুতি থেকে কি বের করতে হবে, যৌগের শতকরা সংযুতি থেকে আণবিক সংকেত বের করতে হবে। তো আমরা প্রথমে স্থূল সংকেত বের করার জন্য যেই ধাপগুলো অনুসরণ করেছিলাম সেই কাজগুলো করে ফেলব। তাহলে আমরা কার্বনের শতকরা সংযুতির পরিমাণকে কার্বনের পারমাণবিক ভর অর্থাৎ 12 দ্বারা ভাগ দিব, পেয়ে যাব 7.69, এবং হাইড্রোজেনের শতকরা সংযুতির পরিমাণকে যদি আমরা হাইড্রোজেনের পারমাণবিক ভর দ্বারা ভাগ দেই তাহলে পাচ্ছি 7.69। এরপরে ধাপ 2 এ আমরা কি করেছিলাম, এই যে আমরা ভাগফলগুলো পেলাম এই ভাগফলগুলোর মধ্যে সর্বনিম্ন ভাগফল দিয়ে প্রত্যেকটি ভাগফলকে ভাগ করব। তাহলে 7.69ই তো পেয়েছি, দুটো ভাগফলই সমান, তাহলে 7.69 দিয়ে যদি আমি দুটো ভাগফলকে ভাগ করি উভয় ক্ষেত্রে আমি কি পাচ্ছি 1, এবং আমি দেখছি এরা কিন্তু পূর্ণ সংখ্যা। সুতরাং আমি কিন্তু বলতে পারছি যে কার্বন এবং হাইড্রোজেন উভয় প্রতীকের পাশে এই পূর্ণ সংখ্যাগুলো বসিয়ে দিলেই কি পাচ্ছি স্থূল সংকেত। এই 1 কিন্তু আর লিখে রাখতে হয় না, তাহলে স্থূল সংকেত পাচ্ছি কি CH। একটু আগেই আমরা দেখে এসেছি যে স্থূল সংকেতের সাথে যদি আমি n এভাবে বসিয়ে দেই তাহলেই কি পাবো CnHn, মানে কি আণবিক সংকেত পেয়ে যাব। এখন এই n এর মানটা যদি আমি জানি তাহলেই কিন্তু আণবিক সংকেত বের হয়ে যাবে। আমরা সেটাও কিন্তু দেখে এসেছি, আমরা দেখেছি যে এই n এর মান কিভাবে বের করতে হয়, আণবিক ভর কে ভাগ দিতে হয় স্থূল সংকেতের ভর দিয়ে। এখন আণবিক ভর, প্রশ্নে আমার আণবিক ভর দেয়া আছে কত 78, তাহলে সেই 78 আমি এই মানটা বসিয়ে দিচ্ছি এবং স্থূল সংকেত পেয়েছি CH অর্থাৎ 12 + 1 মানে কি 13। তাহলে 78 কে 13 দিয়ে ভাগ দিলে কি হয় 6, তাহলে n এর মান কি হচ্ছে 6। সূত্রে যদি আমি সেটি বসিয়ে দেই তাহলে কি পাচ্ছি C6H6, অর্থাৎ আমরা পাচ্ছি বেনজিন। এই যে বেনজিন C6H6 এই সংকেতটাই কি আণবিক সংকেত। সুতরাং আমরা কিন্তু স্থূল সংকেতের আরো একটি উদাহরণ দেখে নিলাম, এবং একই সাথে আমরা স্থূল সংকেত বের করতে যেই ধাপগুলো অনুসরণ করতে হয় তারপরে আরো একটি ছোট কাজ, এই n এর মান বের করার নিয়মটি শিখলাম। ফলশ্রুতিতে আমরা আণবিক সংকেতও পেয়ে গেলাম। এই পর্যায়ে আমরা জানব আণবিক সংকেত থেকে স্থূল সংকেত নির্ণয়। আমরা ইতিমধ্যেই কিন্তু এই বিষয়টি নিশ্চয়ই বুঝতে পেরেছি, তোমরাও হয়তো ধরতে পেরেছো যে আণবিক সংকেত থেকে কিভাবে স্থূল সংকেত বের করতে হবে। আমরা যে হাইড্রোজেন পারঅক্সাইডের যে সংকেত নিয়ে কথা বলেছিলাম সেখানে কি ছিল, সেটি কিন্তু আণবিক সংকেত ছিল, এবং সেখান থেকে আমরা কি পরমাণু সংখ্যার অনুপাত করে দেখেছি HO এটি কি স্থূল সংকেত। আমরা যদি একটি হাইড্রোকার্বন নিয়ে কথা বলি, যেমন ইথিন C2H4, শুধুমাত্র হাইড্রোজেন এবং কার্বন সমন্বয়ে গঠিত, তাই এদেরকে আমরা বলি হাইড্রোকার্বন। এই পরমাণু সংখ্যার অনুপাতগুলো যদি করে ফেলি তাহলে কি পাচ্ছি CH2, অর্থাৎ ইথিনের স্থূল সংকেত CH2। আমরা যদি গ্লুকোজের কথা বলি, গ্লুকোজ কিন্তু আমাদের জীবদেহের জন্য অত্যন্ত অপরিহার্য উপাদান। এই গ্লুকোজের একটি অণুতে 6টি কার্বন পরমাণু, 12টি হাইড্রোজেন পরমাণু এবং 6টি অক্সিজেন পরমাণু আছে। পরমাণু সংখ্যার অনুপাতগুলো করে ফেললে আমি স্থূল সংকেত পেয়ে যাচ্ছি CH2O। সুতরাং এইভাবে আমরা আণবিক সংকেত থেকে কিন্তু খুব সহজেই স্থূল সংকেত বের করতে পারি। তাহলে আজকের ক্লাস থেকে আমরা কি কি শিখলাম, যৌগে মৌলের শতকরা সংযুতি নিয়ে।
এরপরে আমরা আলোচনা করেছি শতকরা সংযুতি এবং স্থূল সংকেত নিয়ে। আমরা দেখেছি যে শতকরা সংযুতি থেকে কিভাবে স্থূল সংকেত নির্ণয় করতে হয়। সর্বশেষ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি সেটি হচ্ছে শতকরা সংযুতি থেকে কোনো একটি যৌগের আণবিক সংকেত নির্ণয়। এই পর্যায়ে তোমাদের জন্য কিছু বাড়ি কাজ দেয়া থাকবে। তোমাদের জন্য আজকে বাড়ি কাজের প্রথম যে প্রশ্ন সেটি হচ্ছে ক্যালসিয়াম ফসফেট যৌগে মৌলসমূহের শতকরা সংযুতি বের করো। এবং তোমাদের জন্য দ্বিতীয় যে প্রশ্নটি থাকবে সেটি একটু চিন্তামূলক। সেটি হচ্ছে কোনো যৌগে হাইড্রোজেন এবং অক্সিজেন পরমাণুর শতকরা সংযুতি দেয়া আছে যথাক্রমে 11.11% এবং 88.89%। এদের স্থূল সংকেত ও আণবিক সংকেত একই হবে কিনা সেটি তোমাদের ব্যাখ্যা করতে হবে। আমি বিশ্বাস করি পর্যাপ্ত অনুশীলনের মাধ্যমে তোমরা এই দুটো বাড়ি কাজ খুব সুন্দরভাবে সমাধান করতে পারবে এবং স্কুল খোলার পর অবশ্যই তোমরা এই বাড়ি কাজ তোমাদের শ্রেণী শিক্ষকের কাছে জমা দিবে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সরকারি নির্দেশনা মেনে ঘরে অবস্থান করো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। এই ক্লাসটি যদি তোমরা পুনরায় করতে চাও তাহলে চোখ রাখো আমার ঘরে আমার স্কুল এর ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সবাইকে।